জ্যোতির্ময় গুহ সম্পাদক মহানাম সেবক সংঘ, তিনি স্বাগত ভাষণে আমাদের এই উৎসবের পরিকাঠামো নিয়ে সংক্ষিপ্ত কিছু বলবেন। জয় জগৎবন্ধু, জয় দু মহানামব্রত। আমরা আজকে গুরুদেবের মুখটা হাসি হাসি যেন দেখতে পাচ্ছি। অনেক রত্নদের আমাদের মধ্যে আমরা পেয়েছি। আর কীর্তনে শুরুতেই আসর মাতিয়ে দিয়েছেন শ্রীকৃষ্ণ পাল। কীর্তন প্রভু বন্ধু সুন্দরের প্রাণ ছিল। তিনি সারা জীবন কীর্তনই প্রচার করে গেছেন। বক্তৃতা করেননি, ভাগবত পাঠ করেননি, সভা করেননি। সবার মধ্যে গিয়ে তিনি কীর্তন প্রচার করেছেন। বুনো বাগদিদের মধ্যে, অন্তজ নিচু জাতিদের মধ্যে, যাদের ছায়া মারালে ভোগের দ্রব্য ফেলে দিতে হতো, তাদের মধ্যে গিয়ে প্রভু কীর্তন প্রচার করেছেন, তাদের সমাজে উন্নীত করেছেন। এটি প্রভু জগৎবন্ধু সুন্দরের মূল কার্য। মহাপ্রভুর, চৈতন্য মহাপ্রভুর যে ধর্ম, তাকে তিনি আরো উজ্জ্বল করেছেন। মহাপ্রভু বলে গেছিলেন, কৃষ্ণ নামে নাহি জাতিকুলাদি বিচার। কিন্তু তখন সমাজের একটা সমাজের শাসন ছিল, হ্যাঁ, এত বর্ণ নিয়ে শাসন ছিল সমাজের মধ্যে। মহাপ্রভু কিন্তু তার যে অভিপ্রেত কার্য সম্পূর্ণভাবে করে যেতে পারেননি। প্রভু জগৎবন্ধু সুন্দর তিনি এসে হরিনাম আর ব্রহ্মচর্য প্রচার করেছেন। বিশেষভাবে সমাজের নিম্ন স্তরে যারা আছেন, নিম্নাতি থেকে নিম্ন স্তরে, তাদের মধ্যে তিনি কিন্তু এই সব মহাপ্রভুর প্রদত্ত কীর্তন হরিনাম প্রচার করেছেন। এবং শুধু প্রচার করেননি, তিনি তাদের মধ্যে থেকেছেন। এরম নয় যে গিয়ে তাদের সাথে গিয়ে কিছু কথা বলে কিছুক্ষণ হরিনাম করে চলে এলেন। এই কলকাতায় বিশেষভাবে, আমরা যেহেতু কলকাতার লোক, এখনও কলকাতায় ডোম পল্লী রামবাগানে আছে, এখনও আপনারা গেলে দেখতে পাবেন। সেই ডোমেদের মধ্যে কেউ যেত না। দুর্গন্ধময় পরিবেশ, তাদের মধ্যে কোনো সভ্যতার আলোক ছিল না, বিবাহ প্রথা ছিল না, এন কুকাজ নেই তারা করতো না। প্রভু তাদের মধ্যে গিয়ে থেকে তাদের হরিনাম দিয়ে তাদের জীবনটাকেই পাল্টে দিয়েছেন। এমন পাল্টে দিয়েছেন যে কলকাতায় যখন বিরাট প্লেগ রোগ হলো, সেই প্লেগ রোগ কিছুতেই যাচ্ছে না, তখন বৈষ্ণবরা মিলে, হ্যাঁ, লর্ড কার্জন ছিলেন, তার কাছে গিয়ে আবেদন করলেন যে আমাদের শাস্ত্রে আছে হরিনাম করলে সব রোগ দূর হয়ে যায়, আমরা কলকাতা ভরে হরিনাম করব। তিনি পারমিশন দিলেন, কোথাও কিছু হচ্ছে না। তো সেই যে কলকাতা ভরে বিরাট হরিনামের শোভাযাত্রা বেরোলো, প্রভুই আদেশ করেছিলেন। তাতেই বৈষ্ণবরা, বড় বড় বৈষ্ণবরা তখন শিশির কুমার ঘোষ, অতুল চম্পটি ঠাকুর এরা গিয়ে লর্ডের কাছে আবেদন রেখেছিলেন। তো সেই সময় সেই হরিনামের পুরোধা ছিলেন, অগ্রে ছিলেন এই ডোম ভক্তগণ, প্রভু জগৎবন্ধু সুন্দরের ডোম ভক্তগণ। তিনি তাদের মধ্যে ফরিদপুরে বুনো বাগদি, যাদের কেউ স্পর্শ করতো না, ছায়া মারাতো না, প্রভু গিয়ে তাদের আলিঙ্গন করে তাদের সমাজে উন্নীত করলেন। হিন্দু সমাজে তারা ভক্ত হয়ে গেল। যেই তারা ভক্ত হয়ে গেল সমাজে, হিন্দু ধর্মের সমাজের মধ্যে, প্রভু তাদের বুনো বাগদিদের থেকে তাদের সম্প্রদায়কে মহান্ত সম্প্রদায় করে দিলেন। বললেন, তোরা আজ থেকে মহান্ত, তোরা নিচু জাতি নোস। এবং সেই মহান্ত সম্প্রদায় আজ সারা বাংলাদেশে, আমাদের পশ্চিমবঙ্গের সব জায়গায় কীর্তন করে বেড়ায়। এত তাদের নাম, যে কোনো অনুষ্ঠানে তাদের ডাক পড়ে, হ্যাঁ। এবং প্রভু এমনভাবে তাদের কৃপা করেছেন যে সেই বংশে যে জন্মায় সেই কীর্তনীয় হয় না খোলবা। কেউ ভালো খোলবাদক হয় কীর্তন। ছোট ছোট বাচ্চারা কি তারা খোলে চাটি মারে, কি তাদের তাল সুর জ্ঞান, দেখলে অবাক হয়ে যায়। মানে প্রভু যে কৃপা করেছেন সেটা এক জন্মে নয়, জন্মে জন্মে কৃপাটা এখনো চলছে, এইরকম কৃপার ধারা। তো এই শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর আমাদের উপাস্য, এবং মহাপ্রভুরই তিনি আরেক অবতার বা আরেক রূপ বলে আমরা তাকে বিশ্বাস করি। এবং আমাদের গুরুদেব ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীরও তিনি পরম ইষ্ট ছিলেন। তিনি প্রভুকে আমাদের চিনিয়েছেন এবং সারা পৃথিবীব্যাপী প্রভুর
বাণী তিনি প্রচার করেছেন। প্রভুর একটা বাণী ছিল, এই মর্ম এক ধর্ম জীব ভজন। এটা খুব সংক্ষিপ্ত বাণী। এই বাণীটাকে গুরুদেব সারা জীবনভাবে ভরে প্রচার করেছেন। তিনি তার একটা মূল কীর্তি, যে আমরা জানি আমেরিকায় প্রথম বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ গিয়ে হিন্দু ধর্মের ধ্বজা পাশ্চাত্যবাসীদের কাছে তুলে ধরেছিলেন, বেদান্তের প্রচার করেছিলেন। এর 40 বছর বাদে 1933 সালে সেই আমেরিকার শিকাগোতে দ্বিতীয় বিশ্ব ধর্ম সম্মেলন হয়। আমরা অনেকে জানি না, আমরা জানি গুরুদেবের শিষ্য বলে, যে সেইখানে মহানামব্রত ব্রহ্মচারী তিনি সনাতন ধর্মের তিনি প্রতিভু হিসাবে গেছিলেন, এবং অতি অল্প বয়সে তিনি গেছিলেন। কিন্তু তিনি সেই বয়সেই বিরাট পণ্ডিত ছিলেন। তখনকার দিনে 1933 সালে তিনি কলকাতা ইউনিভার্সিটির থেকে ডাবল MA, দুটো MA করেছেন, সংস্কৃতে আর ফিলোসফিতে, এবং সংস্কৃতে ফার্স্ট ক্লাস ফার্স্ট। তখনকার দিনে 1933 সালে আপনারা ভাবতে পারছেন কলকাতা ইউনিভার্সিটি কি নাম, ভারতবর্ষের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ ইউনিভার্সিটি, এবং সেখানে তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট, এবং ফিলোসফিতেও আবার দ্বিতীয় MA করলেন। এই করেই তিনি তারপরে আমেরিকায় চলে গেলেন, এবং আমেরিকায় গিয়ে তিনি এই দ্বিতীয় বিশ্ব ধর্ম সম্মেলনে তিনি সনাতন ধর্মের বিভিন্ন দিকের কথা বললেন, বিশেষভাবে বৈষ্ণব ধর্মের কথা, মহাপ্রভুর প্রেম ধর্মের কথা তিনি কিন্তু প্রথম প্রকাশ করেন। তারপরে প্রভুপাদ, ইস্কন আরও অনেকে গেছেন প্রচার করেন, কিন্তু প্রথম পাশ্চাত্যে ভক্তি ধর্মের বীজ বপন করেন মহানামব্রতজি। এবং শুধু তাই নয়, তিনি প্রায় 5 বছর 8 মাস 6 বছর কাল তিনি আমেরিকায় ছিলেন। সেই সময় তিনি শিকাগো ইউনিভার্সিটিতে শ্রীজীব গোস্বামী, যিনি আমাদের মহাপ্রভুর মূল দর্শনটাকে লিখেছিলেন, শ্রীজীব গোস্বামী পাদ, তার যে দর্শনের উপর তিনি PhD করেন। অর্থাৎ পাশ্চাত্যে তো মহাপ্রভুর দর্শন, শ্রীজীবের দর্শনের কথা কেউ জানতো না। তিনি প্রথম গবেষণা করে পাশ্চাত্য দর্শনের যে জগৎ, সেখানে এই শ্রীজীব গোস্বামীর দর্শন, অর্থাৎ যেটাকে অচিন্ত বেদাবেদ দর্শন বলা হয়, বেদান্তের ব্যাখ্যা, সেটাকে প্রতিষ্ঠা করেন। হ্যাঁ, তাদের যারা দার্শনিক, যারা অ্যাকাডেমিশিয়ান, তাদের মধ্যে কিন্তু তিনি বৈষ্ণব ধর্ম ফিলসফিটাকে প্রথম প্রতিষ্ঠা করেন। তারপরে তিনি দেশে ফিরে আসেন, এবং দেশে এসে তিনি একদিকে ভাগবত ধর্মের প্রচার করেছেন, সনাতন ধর্মের সমস্ত দিকের উপর 100টার উপরে গ্রন্থ তার লেখা এবং তার সম্পাদিত, 100টার উপর। সনাতন ধর্মের এমন কোনো দিক নেই যার উপর তিনি লেখেননি। এবং আমেরিকায় থাকাকালীন তিনি, আমরা যেটা বললাম, এই প্রভুর বাণী, এই মর্ম এক ধর্ম জীব ভজন, এটা কিন্তু তিনি আমেরিকায় প্রথম, এটা কথা প্রভু বলতে চেয়েছেন, যেটা আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু মানবতাবাদ, সেটা প্রভু বলতে চেয়েছেন জীব মাত্রেরই একটাই ধর্ম। গুরু মহারাজজি বলছেন যে, এবং সারা জীবন ধরে তিনি এটাই প্রচার করেছেন, যে মানুষের ধর্ম মানবতা। খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম, বৈষ্ণব ধর্ম, শিখ ধর্ম, বুদ্ধ ধর্ম, এগুলো ধর্ম নয়, এগুলো রিলিজিয়ান। রিলিজিয়ানের ট্রান্সলেশন ধর্ম নয়, রিলিজিয়ানের ট্রান্সলেশন হচ্ছে মত, কিন্তু আগে আসে ধর্ম, যেটা ফাউন্ডেশন, এটা সব মানুষের এক, সেটা হচ্ছে মানবতা। হ্যাঁ, এবং মানবতার 5টা মূল দিক তিনি আচার্য আমাদের যে মনু শ্রী শ্রী শাস্ত্রকার, তার শাস্ত্র অবলম্বনে বলেছেন, অহিংসা, সত্য, শৌচ, সংযম আর সুচিতা, এই 5টাদের বিস্তৃত ব্যাখ্যা আছে। এই 5টা গুণ থাকলে আপনি মানুষ হবেন, এবং প্রথমে আপনাকে এই মানবতা বা ধর্ম পালন করতে। এবং প্রভু বলছেন, গুরুদেবও বলছেন, এই ধর্ম বিশ্বে কারো আলাদা হয় না, মানুষ মাত্রই ধর্ম হচ্ছে মানবতা। এই 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, এবং এইটাই গুরুদেব বলছেন, এইটাই সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম। তিনি পাশ্চাত্যে শিকাগো ইউনিভার্সিটিতে একটা বড় কনফারেন্স হয়েছিল, যে আজকের দিনে এই যে বিভিন্ন ধর্মগুলো আছে, খ্রিস্টান ধর্ম, শিখ ধর্ম, বৌদ্ধ ধর্ম, সব ধর্মের প্রতিনিধিরা এসেছিল। বলছেন আজকে এই ধর্ম কি রিলেভেন্ট? আজকে এই 20 শতাব্দী থেকে এই ধর্মগুলো চলে, এর পরিবর্তন। কিন্তু গুরু মহারাজজি বললেন, আমার সনাতন ধর্ম আজকেও রিলেভেন্ট। কেন? এই যে এটা মানবতাবাদ, এটা উদার, সবাইকে নিয়ে চলছে। সমস্ত রিলিজিয়ান বা মত এর ভিতরেই কিন্তু চলে আসতে পারে। এটা এমন একটা ধর্ম যে এর পরিকাঠামোর উপর সব ধর্ম, যে আমরা রিলিজিয়ান বলছি, তাদের সমন্বয় সাধন। তো গুরু মহারাজজি তারা সারা জীবন ভরে এই মানবতাবাদের প্রচার করেছেন। আবার
তিনি যখন বাংলাদেশে ছিলেন, 71-এর যুদ্ধে যখন বাংলাদেশে বিরাট ক্ষয়ক্ষতি, হিন্দুদের উপর এত অত্যাচার, সব মন্দির ভেঙে দেওয়া হলো, তারপর যখন দেশ স্বাধীন হলো তিনি 2 বছর অন্ন গ্রহণ করেননি, উপবাস করেছেন। এবং যখন দেশ স্বাধীন হলো তখন কিন্তু সেখানে সমস্ত বিধ্বস্ত হিন্দুদের মন্দির সব তিনি পুনঃপ্রতিষ্ঠা করেন, দেবস্থলী সংস্কার সমিতি তৈরি করেন, হিন্দুদের নিয়ে বিভিন্ন সংগঠন তৈরি করেন। এটাও তার জীবনের আরেকটা দিক। এইভাবে তার জীবনের বহুমুখী প্রতিভা দিক আমরা আজকে আলোচনা করব। এবং আমাদের মধ্যে যারা বিশিষ্ট ব্যক্তিত্ব এসেছেন, আমাদের বিশেষভাবে মন্ত্রী মহোদয় এসেছেন, তাকে আমরা স্বাগত জানাই। আমরা স্বাগত জানাই জিষ্ণু বসু মহাশয়কে, বিখ্যাত বৈজ্ঞানিক, কল্যাণ চক্রবর্তী মন্ত্রী মহোদয়, তাকে স্বাগত জানাই। আমাদের মধ্যে এসছেন তরুণজ্যোতি তিওয়ারি, আমাদের এইখানকারই বিধায়ক। আমরা যখন তাকে গিয়ে দেখা করেছিলাম, তিনি একেবারে সঙ্গে সঙ্গেই আসতে সেদিন রাজি হয়েছেন, বিভিন্ন তার কার্যক্রম থাকা সত্ত্বেও আজকে আমাদের মধ্যে এসছেন, তাকে আমরা স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে আছেন ডাক্তার বাসব বিজয় সরকার, বিখ্যাত চিকিৎসক, তাকেও আমরা ধন্যবাদ জানাই। একটু আগে আমাদের মধ্যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়, তিনি এসেছিলেন, বিশেষ কারণবশত মুখ্যমন্ত্রীর কোনো মিটিং থাকায় তাকে তাড়াতাড়ি চলে যেতে হয়েছে, তাকেও আমরা অনেক স্বাগত এবং ধন্যবাদ জানাই। দিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখন শুরু করব। বন্ধু গৌরব মহারাজ অনুষ্ঠান সঞ্চালন করবেন এবং আমাদের মধ্যে সভাপতি রূপে আছেন মহানাম সম্প্রদায় এবং মহানাম সেবক সংঘের দুইটিরই সভাপতি এবং আচার্য শ্রীমদ উপাসক বন্ধু ব্রহ্মচারী মহারাজ, দুজনকেই আমি আমার প্রণাম জানাই। জয় জগৎবন্ধু। জয় জগৎবন্ধু। পরমানন্দের দিন আজ, অনেক নক্ষত্রের সমাবেশ। শ্রী গুরু পূর্ণিমা পুণ্যতিথি প্রাক সন্ধ্যায় আমরা এই মহতি অনুষ্ঠান করতে চলেছি। শ্রী বেদব্যাসের জন্মদিন হচ্ছে আমাদের গুরু পূর্ণিমা। আবার বৈষ্ণব জগতের শ্রেষ্ঠ বৈষ্ণব শ্রী সনাতন গোস্বামীর প্রয়াণ তিথি এই গুরু পূর্ণিমা। সেই জন্য বৈষ্ণবরা মস্তক মুন্ডন করে, মুড়িয়া পূর্ণিমা বলে বৃন্দাবনে। সেই পুণ্যতিথির প্রাক লগ্নে আমরা প্রত্যেকের গুরুকে আমরা সম্মান জানাই। আমাদের গুরুদেব ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি, তার প্রতিষ্ঠিত শ্রী শ্রী মহানামঙ্গন, তিনি সারা বিশ্বে অভাবনীয় কাজ করেছেন। সনাতন ধর্মের কঠিন শাস্ত্রকে জলবৎ তদলং করে সকলের মধ্যে উপস্থাপিত করেছেন। রসগোল্লার মতন আস্বাদনীয় তার প্রত্যেকটা গদ্য যেন নৃত্য করছে। গদ্যগুলো যে কোনো উদ্ধব সন্দেশ বলুন, যে কোনো গৌর কথা বলুন। তাই আমাদের গুরুদেব অধ্যাত্ম জগতের সমস্ত সনাতনী বাঙালির প্রাণের ধন। আর প্রভু জগৎবন্ধু, আমরা মহাপ্রভুকে দেখিনি অনেক আগে, শ্রীকৃষ্ণকে দেখিনি, আমাদের ইদানিং 150 বছরের মধ্যে প্রভু জগৎবন্ধু অবতীর্ণ হয়েছিলেন বাঙালির ঘরে ঘরে। তিনি হরিনাম করে সকলের মধ্যে সদাচার, নিষ্ঠা এবং কৃষ্ণকে ভালোবাসো এই কথাটি বলে শ্রী প্রভু জগৎবন্ধু সকলকে কৃষ্ণমুখী করেছেন। আমরা সেই কৃষ্ণের, সেই মহাপ্রভুর এবং সেই প্রভু জগৎবন্ধু সুন্দরের দাস শ্রী গুরুদেবের ভজন আদর্শকে নিয়ে আমরা চলেছি। আমরা ছোট্ট সংগঠন, কিন্তু আমাদের বাণী উদার, বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে গেছে। আমাদের মধ্যে আছেন আমাদের ডাক্তারবাবু বাসব বিজয় সরকার, তাকে আমি বলবো কিঞ্চিত আমাদের একটু এই প্রাসঙ্গিক কথা একটু যদি অংশগ্রহণ করেন। সল্টলেকে থাকেন, ওনার পিতামাতা আমাদের গুরুদেবের শিষ্য এবং আমাদের সমস্ত সমস্যায় তিনি সহযোগিতা করেন। তিনি এবার বলবেন। শুভ সন্ধ্যা, অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমার গুরুদেবকে আমি প্রণাম জানাই আর উপস্থিত সকলকে প্রণাম জানাই। গুহদা সবই মোটামুটি বলে দিয়েছেন, তো আমি জাস্ট 5 মিনিট একটা আমার নিজের যে জন্মর পর থেকে আমার যে অভিজ্ঞতা সেটুকুই শেয়ার করতে চাই। কারণ বাকি সমস্ত ইনফরমেশন ওনারা দুজন বলে দিয়েছেন, যেটা আমি আমার জন্মের পর থেকে দেখেছি এবং আমার যে অনুভূতিটা হয়েছে আমি শুধু সেটা ভাগ করে নিতে চাই। তো আমার যে মুখে ভাত হয়েছিল সেটাও ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর হাতেই হওয়ার কথা ছিল। সেই দিন উনি কোনো কারণে আটকে গেছিলেন বলে বন্ধু কিশোরজি দেশ ছিলেন। মানে বাংলাদেশে আমার ঠাকুরদা শ্রী যোগেন্দ্রচন্দ্র সরকার এবং ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি ওনারা বন্ধুস্থানীয় ছিলেন, বন্ধু ছিলেন। এবং জলপাইগুড়িতে ওনার মানে আমাদের ঠাকুরদার বাড়িতে প্রায় প্রতি মাসেই উনি আসতেন। তো এতটাই আমাদের ফ্যামিলির সঙ্গে উনি একাত্ম ছিলেন।
যার জন্য আমার জন্মের পর থেকে আমার যেটা মনে হয়েছে, যত আমি ওনাকে দেখেছি, যে নিজের সময়ের থেকে উনি অনেক এগিয়ে ছিলেন, যেটা আমার প্রথম মনে হয়েছে। কারণ এই যে আকর্ষণ করার শক্তি, তথ্য অনুযায়ী আজকে উনি তো দ্বিতীয় পুরুষ যিনি শিকাগো ধর্ম মহাসভায় হিন্দু ধর্মের হয়ে বলেছেন 1936 সালে। ঘটনা হচ্ছে যে সেই জায়গাটায় পৌঁছানোর জন্য একজন মানুষকে কতটা নিজের সময় থেকে এগিয়ে থাকতে হয়, যেটা স্বামী বিবেকানন্দও ছিলেন। সুতরাং আজকে আমি রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছি, তো যার জন্য এনাদের সম্বন্ধে সবই জানি আমি। কিন্তু আমার নিজের অভিজ্ঞতা যেটা, সেটা হচ্ছে যে একটা অদ্ভুত আকর্ষণ, যে আজকে আমার পিসি এসছেন, মাসি এসছে, মামা আছে, মানে আমি ছোটবেলা থেকে দেখছি আমার কাকা পিসিরা মাসিরা সবাই দীক্ষিত, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজির কাছে দীক্ষিত, পুরো বাড়ি দীক্ষিত। এবং পরবর্তীকালে যখন বাংলাদেশ থেকে এখানে চলে এলেন আমার বাবা এবং সবাই, তো বর্ধমানে এসে যখন বাড়ি করা হলো, বর্ধমানেও আমি দেখলাম যে প্রায় ওই গুরুদেবের যে পাঠ হচ্ছে, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজির পাঠ হচ্ছে, এবং আমাদের বর্ধমানের বাড়িতেও আসতেন। এবং বাবা যেহেতু স্টেট ব্যাংকে ছিলেন, বাবা বিভিন্ন চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় ট্রান্সফার হতে হতো বাবাকে। তো তার মধ্যে আমার মনে হয় বহরমপুর, তখন আমি ক্লাস 2-এ পড়ি, বহরমপুরটা আমার বিশেষ করে মনে আছে কেন, আমরা খুব ডাহাপাড়ায় যেতাম। ডাহাপাড়ায় গিয়ে ওই যে নাট মন্দিরে সারাক্ষণ কীর্তন হতো, এবং কখন যে সময় কেটে যেত, আমরা তখন ভক্তাবাস তৈরি হচ্ছে, মানে আমি তখনকার কথা বলছি, আমরা যে ট্রেনে যেতাম, ট্রেনে সেই ওই ডাহাপাড়ার নিচু স্টেশন ওই দিয়ে নামতে হতো, মানে ট্রেনটা তখন মনে হতো যে অনেক উঁচু, ওই পাদানি দিয়ে নামতে হচ্ছে, এবং একদমই ডেভেলপ নয়, ওই রকম একটা প্রত্যন্ত জায়গা, কিন্তু অগুন্তি মানুষ ছুটে আসছেন। এবং আমাদেরও একটা অদ্ভুত টান, যে বহরমপুর থেকে প্রতি মাসে মনে হচ্ছে যেন ডাহাপাড়া যাই, মানে অত ছোট আমরা, তাও একটা অদ্ভুত টান অনুভব করতাম। এবং যারা আসতো তারা সারা দিন ওইভাবে কীর্তন করে আনন্দে কাটিয়ে দিত, এবং ওখানেই প্রসাদ পেতেন তারা। তো এই যে বহরমপুরে থাকাকালীন আমাদের যে বাড়িটাতে আমরা ছিলাম, সেটা অ্যাকচুয়ালি আমার বাবা বহরমপুরে ওই এগ্রিকালচার ডেভেলপমেন্ট ব্রাঞ্চ স্টেট ব্যাংকের উনি প্রতিষ্ঠা করেছিলেন। বাড়িটা ছিল ওয়ারেন হেস্টিংসের নাচমহল, বিশাল বাড়ি, মানে এক একটা ঘরে ফুটবল খেলা যায় এরকম, কিন্তু হ্যাঁ রাস্তা দিয়ে গাড়ি গেলে কাঁপতো, এত পুরনো বাড়ি, তো 200 বছরের পুরনো বাড়ি। নিচে ছিল স্টেট ব্যাংকের ব্রাঞ্চটা, আর ওপরে ম্যানেজারের ফ্যামিলি থাকতো, মানে আমরা থাকতাম। তো ওইখানে যখন গুরুদেব এলেন, একবার মনে হয় প্রায়ই আসতেন, প্রায়ই আমাদের পাঠ হতো। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজির নাম যেহেতু সবাই শুনেছেন, তো একবার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন ওখানে আমাদের মুর্শিদাবাদের, তো বহরমপুরে ওনাকে ইনভাইট করা হয়েছিল যে আপনি আসুন। তো উনি তখন অতটা জানতেন না যে পাঠ কি জিনিস বা কি এতে। তো উনি এসে পেছনেই দাঁড়িয়ে বলেছিলেন যে আমার তো তাড়া আছে, আমাকে বেরিয়ে যেতে হবে। তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসছেন, খুব স্বাভাবিক, সবার একটা। তো পাঠ চলছে, অনেকক্ষণ পর দেখা গেল উনি কিন্তু ওঠেননি তখনও, এবং পুরো শেষ হওয়ার পরে তারপরেই উনি উঠতে পেরেছেন। এতটাই আকর্ষণ যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মধ্যে একজন ব্যস্ত মানুষ এবং ওই পজিশনে, যার সত্যি সময় নেই, এবং তাকে জাস্ট ইনভাইট করা হয়েছে, এসে ভেবেছেন যে আমি একটু 5 মিনিট শুনে চলে যাব, কিন্তু সেই 2 ঘন্টার ওপর তার সেই পাঠ যে হয়ে গেল, তারপরে তখনও উনি বসে থাকলেন। তো এই যে আকর্ষণটা, এই জিনিসগুলো আমরা অনুভব করেছি এবং দেখেছি, যারা এসছে তারা আকর্ষণ ছাড়িয়ে বেরিয়ে যেতে পারেনি। এবং আমাদের যে সল্টলেকে যে বাড়িতে আজকে 87 সালে আমাদের গৃহপ্রবেশ হয়েছে, 87-এ, সো অলমোস্ট 40 বছরই আর কি। তো সল্টলেকে আছি 40 বছর। 87 সালে যখন বাড়ির গৃহপ্রবেশ হবে, প্রথমেই কি কথা হলো যে উনি এসে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী আমাদের গৃহপ্রবেশ করাবেন, এবং আমরা একটা বড় পাঠ দেবো। এবং আমাদের যে বাড়ির যে হল ঘরটা, সেটা 40x20 এইভাবেই তৈরি করা হয়েছে। তার ফলে অন্য ঘরগুলো মার খেয়ে গেছিল, কিন্তু যাতে সবাই বসতে পারে, যদি বড় কোনো পাঠের অনুষ্ঠান হয় সেখানে যেন সবাই বসতে পারে। তো এই সল্টলেকের বাড়ির গৃহপ্রবেশও ওনারই হাত ধরে। পরবর্তীকালে আরেকটা ঘটনা আমি শেয়ার করতে চাই। আমি তখন ডিভাইন নার্সিংহোমে ছিলাম, উনি আমার আন্ডারে ভর্তি হয়েছিলেন খুবই খারাপ অবস্থায়। তো সেই সময় আমি দেখেছি যে একজন মানুষ, মানে যখন সুস্থ হয়েছেন তখন উনি বই পড়ছেন, মানে 90+ তখন এজ, 90 বছরের বয়স, চশমা টশমা ছাড়া বই পড়ছেন। তো আমার পড়াশোনার প্রতি তো একটা অসম্ভব তার যে কি বলবো বাসনা বা ইচ্ছে, তো সেটাই আমার অবাক লেগেছিল যে 90 বছরের উপরে বয়স, এখনও পড়াশোনার এত ইন্টারেস্ট এবং চশমা ছাড়া পড়ছেন, বিরাট ব্যাপার। তো এইগুলো চোখের সামনে দেখেছি আর কি।
এবং পরবর্তীকালে যখন আমরা আমাদের উপাসক বন্ধুজির কাছ থেকে দীক্ষা নিলাম, আমি এবং আমার মিসেস, তো সেই সূত্রে তো যাওয়া আসা আছেই, উনিও আছেন। আজকে যখন এখানে আমাকে সম্মানিত করা হচ্ছে বা সম্বর্ধনা দেওয়া হচ্ছে, মনে হচ্ছে না একটা বৃত্ত কমপ্লিট হলো। সেই যে জন্মের পরে মুখে ভাতের শুনলাম যে উনি আসবেন আমার মুখে ভাত দিতে, এবং তারপর ছোটোবেলা থেকে যা দেখে এলাম, আর আজকে সেই মঞ্চে বসেই আমি সম্বর্ধনা নিচ্ছি, এটা আমার কাছে মানে এর থেকে বড় পাওনা আর কিছু নেই। বিরাট বড় পাওয়া, সব থেকে বড় পাওয়া। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ ডক্টর বাসব বিজয় সরকার দাদাকে। তিনি আমাদের ঘরেরই মানুষ, কিন্তু আজকে বাংলার প্রখ্যাত চিকিৎসকদের মধ্যে উনি একজন নামকরা চিকিৎসক। খুব জটিল অবস্থায় রোগীকে কী করে মুক্তি দিতে হয় তার সমস্ত কষ্ট থেকে সে অনেকবার আমরা দেখেছি। যাক, তার কথায় আমরা মুগ্ধ হলাম। আমরা এবার শুনব এখানকার বিধায়ক মাননীয় শ্রী তরুণজ্যোতি তেওয়ারি মহাশয়, তার কাছ থেকে আমরা আজকে প্রাসঙ্গিক কথা শুনব। আমরা বলে রাখি, তিনি তো আমাদের স্থানীয় বিধায়ক। আমাদের এখানে বহু রাজনৈতিক ব্যক্তিত্ব এসেছেন, কিন্তু আমাদের কাজের কাজ কিছুই হয়নি। আমরা চাই মহানম্রতজি উপেক্ষিত। এই সামনে উড়ালপুলটা যে আছে না, দমদম পার্কের থেকে রঘুনাথপুর অবধি শেষ হয়েছে, অন্তত মহানম্রতজির নামে একটা স্মৃতি রক্ষার্থে যদি কিছু করতে পারেন আপনারা। এই উড়ালপুলের নাম মহানম্রত উড়ালপুল। আর একটা কলেজ, জিষ্ণুদা আছেন আমাদের শিক্ষা সেলের, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রমুখ এবং শিক্ষা সেলের একজন দায়িত্বপ্রাপ্ত। আমরা চাইব উচ্চশিক্ষা যারা আছেন, মহানম্রতজির নামে একটা কলেজ, বিশ্ববিদ্যালয় হলে খুবই ভালো হয়, কিন্তু একটা অন্তত কলেজ যেন হয় আর কি। শ্রী তরুণজ্যোতি তেওয়ারি। নমস্কার। প্রথমেই সকলকে অসংখ্য নমস্কার। প্রথমেই সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। গুরুজিকে প্রণাম। ভোটের আগেও এসেছিলাম, ভোটের পরেও দেখা হয়েছিল আপনাদের সাথে, এবং কিছু জায়গায় আসতে ভালো লাগে বারবার। হ্যাঁ, অনেক সময় অনেক কারণে আসা হয় না, এটা আমাদের দুর্ভাগ্য। মঞ্চে উপস্থিত আছেন ডক্টর সরকার। আমি বল, পৃথিবীটা খুব ছোট, পৃথিবীটা খুব ছোট, কারোর সাথে কারোর পরিচয় সামনাসামনি থাকে না, কিন্তু হঠাৎ হঠাৎ কিছু পরিচয় হয়ে যায়। হঠাৎ হঠাৎ কিছু পরিচয় হয়ে যায়। ডক্টর সরকারের সাথে যখন কথা বলছিলাম তখন জানলাম আমার একটা শখ আছে, মানে আমি ফটোগ্রাফি করি, পাখির ছবি তুলি। তো ওনার ব্যাচমেট আমার খুব চেনা পরিচিত। এখানে যারা উপস্থিত আছেন মানে অত্যন্ত ভদ্র ব্যক্তি, অত্যন্ত সজ্জন মানুষ। পলিটিক্সেরই বলা হয় এরকম লোক খুঁজে পাওয়া টাফ। আমাদের কল্যাণবাবু, রাজ্যের মন্ত্রী, উপস্থিত আছেন মানে বিশিষ্ট বৈজ্ঞানিক জিষ্ণু বাসু, অত্যন্ত প্রিয় ব্যক্তি আমাদের। সময়ে অসময়ে কোনো প্রবলেমে দাদার সাজেশন পাওয়া গেছে, আমরা পেয়েছি। এখনই কথাগুলো শুনছিলাম। হিন্দু সমাজের অন্যতম মূল প্রবলেম যেটা ছিল বর্ণাশ্রম। বর্ণাশ্রম যদি আমরা হিসাব করে দেখি, তো বর্ণাশ্রম মানে পার্ট অফ হিন্দুইজম মনে হয় কোনোদিনই ছিল না। যদি হতেন তাহলে বেদব্যাস বা বাল্মীকি দুজনেই মহর্ষি হতেন না, কারণ দুজন তো ওই সকল ব্রাহ্মণত্ব নিয়ে জন্মাননি, তার কর্মের মাধ্যমে তারা ব্রাহ্মণ হয়েছেন। তাই তো আমরা শিখে এসেছি জ্ঞানের ব্রাহ্মণ, যুদ্ধক্ষেত্রের ক্ষত্রিয়, ব্যবসা বাণিজ্যর বৈশ্য এবং কর্মের শূদ্র। জন্মগত বর্ণ বলে কিছু হয় না। মাঝখানে একটা পিরিয়ড ছিল, সেই পিরিয়ডটায় যদি ভক্তিগীত না আসতো, চৈতন্যদেব না আসতো, এবং তারপরে একের পর এক মানে মহান ব্যক্তিদের আবির্ভাব এই মাটিতে না হতো, তাহলে আজকে হয়তো হিন্দু ধর্ম কোনো জায়গায় হারিয়ে যেত, খুঁজে পাওয়া যেত না, ফ্র্যাগমেন্টেড হয়ে যেত, হয়তো ভেঙে যেত। কীর্তনের মাধ্যমে, হরির নাম মাধ্যমে সবাইকে এক করা এবং ভালোবাসার মন্ত্র ছড়ানো, এবং সেখান থেকেই হয়তো আবার সবাই এক হয়ে আসা। এবার তার একটা অন্য অ্যাসপেক্টও আছে, শুধু কি ভালোবাসা, মানে একটা অ্যাসপেক্ট আমরা মনে হয় বারবার ভুলে যাই। শ্রীকৃষ্ণর যেমন বংশী ছিল, শ্রীকৃষ্ণর তো সুদর্শনও ছিল। শ্রীকৃষ্ণ খালি মানে বাঁশি বাজিয়ে সব কিছু এ হয়েছে তা তো নয়, শ্রীকৃষ্ণর বংশীও ছিল, এবং সেখান থেকে
মানে আবার বলছি, আমার ঠাকুর খালি মানে অস্ত্র ধরে, আমার ঠাকুর যুদ্ধও করে। আমাদের মাঝখানে শিখে আসলাম না যে অহিংসা পরম ধর্ম, ফ্যাক্ট, অহিংসা পরম ধর্ম। তো সামটাইমস হয়তো ধর্ম হিংসা তথই বচো, পরের পার্টটা আমাদের ইচ্ছা করে বোলানো হয়েছিল, দরকার নেই। হ্যাঁ, আমরা সহিষ্ণু। হিন্দু ধর্ম সবচেয়ে মডার্ন রিলিজিয়ন, কারণ আমার ধর্ম শেখায় সর্বধর্ম সম্ভবা। হিন্দু ধর্ম সবচেয়ে মডার্ন রিলিজিয়ন, কারণ আমরা কথা বলি বাসুদেব কুটুম্বকমের। আমরা বিশ্বকে একটা সংসার মনে করি, এবং এখানে তো সেই পাঠই দেওয়া হয়। হিন্দু ধর্মের প্রত্যেকটা জায়গা থেকেই একটা পাঠইও দেওয়া হয়, যে শৈব সেও হিন্দু, যিনি শক্তি পূজা করেন তিনিও হিন্দু, যিনি বৈষ্ণব তিনিও হিন্দু। রাস্তা আলাদা আলাদা হয়তো আছে, কিন্তু উদ্দেশ্য তো এক, উদ্দেশ্য তো একটাই, এই ভালোবাসা ছড়ানো। তো এখানে যারা আছেন তাদের সামনে আমার ধর্ম নিয়ে কোনো কথা বলার অধিকার আছে বলে আমার মনে হয় না, কারণ আমি এখানে শুনতে এসেছি, আমি এখানে শিখতে এসেছি, আমি এখানে জানতে এসেছি। কিন্তু এলাকার বিধায়ক হিসাবে একটা জিনিস বলতে চাই, আপনাদের সাথে আগেও কথা হয়েছে, আমার মনে হয় আরও একটু আমার কথা, এটা আমার ভুল, আমি ক্ষমা প্রার্থী যার জন্য, আমার কথা বলাটা প্রয়োজন। বেশ কিছু ইস্যুস আছে, সেই ঝামেলাগুলো সলভ করার চেষ্টা করা হচ্ছে। আপনাদের আশ্রমের সামনেও কিছু ঝামেলা চলতো এক সময়, সেগুলো আশা করছি আপনারাও ফিল করছেন, অনেকটা বন্ধ হয়েছে। আপনাদেরকে বলা হয়নি সেগুলো, কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এরকম কতগুলো জিনিস আছে, আমি নিশ্চয়ই আপনাদের এখানে আসবো, আপনার সাথে কথা বলবো, এবং যে প্রবলেমগুলো আপনারা ফেস করছেন সেই প্রবলেমগুলো সলভ করা আমাদের নৈতিক দায়িত্ব। কারণ আপনারা হচ্ছে সেই ব্যক্তিরা যারা সমাজটাকে ধরে রেখেছেন, যাদের ওপর ভর করে এখনও সমাজটাকে এগিয়ে চলছে। একটা ছন্ন ছাড়া সমাজে আমরা এখনও পরিণত হইনি। এবং আমি যেখান থেকে আসি, মেনলি আমার আরেকটা বাড়ি, আমার জন্মস্থান হচ্ছে নদিয়া জেলার বেথুয়া ডোহরি। মহানামব্রত অনেক শিষ্য ওখানে, আশ্রমের অনেক শিষ্য ওখানে আসেন। এমনকি আমার মানে ওয়াইফের দাদু আজকে বেঁচে নেই, উনি যখন এখানে আসতেন মাঝে মাঝে, তখন এই আশ্রমে প্রায়ই আসতেন, আমি অনেকবার নিয়ে এসেছি তাকে। তো যথাসম্ভব আমার পক্ষে যা সম্ভব, মানে অত্যন্ত ক্ষুদ্র ব্যক্তি আমি, তো যা যা করার আপনাদেরকে বলতে হবে না, আমি নিজে থেকেই করব। তাও আমি এই সপ্তাহের মধ্যে একদিন আসছি, এসে আপনাদের সাথে কথা বলা, সুবিধা অসুবিধা যেগুলো হয়নি আমি কথা বলবো। ধন্যবাদ। অনেক অনেক কৃতজ্ঞতা জানাই সেই তরুণজ্যোতি তেওয়ারি মহাশয়কে, আমাদের স্থানীয় বিধায়ক। তিনি খুব সহজ সরলভাবে বললেন যে আপনারা যেভাবে বলবেন সেভাবে আমি চেষ্টা করব আমার শক্তি অনুযায়ী। এটুকুই আমরা চাই, চেষ্টা করলে অনেক কিছুই হয়। আমাদের শাস্ত্রে আছে খাত্যাত্তঞ্চ দ্বিজত্তঞ্চ পরস্পরার্থম, অর্থাৎ ক্ষত্রিয় শক্তি, রাজশক্তি এবং ব্রাহ্মণ্য শক্তি বা সাধুদের শক্তি, এই দুটো পরস্পরকে সেবা করবে। আগেকার দিনে রাজা মহারাজরা আশ্রমে গেলে বলতেন অপি তপবর্ধাতে, মহারাজ আপনার তপস্যা বর্ধিত হচ্ছে তো, কোনো ভূত প্রেত রাক্ষস খক্ষস আপনার আশ্রমে এসে উৎপাত করছে না তো? এখন এই রাক্ষস খক্ষস ভূত প্রেত নেই, এখন আছে অন্য অভিধায়, তারা আছে সবই, কিন্তু তাদের পোশাকটা অন্যরকম হয়ে গেছে। ভদ্র পোশাকেই তারা আমাদের শত্রু, আমাদের সনাতন ধর্মকে স্তব্ধ করে দিতে চায়। সে অশুভ শক্তি থেকে আমরা যাতে মুক্ত থাকি, সেই জন্য আপনাদের কর্তব্য সবসময় আশ্রম ঘাটগুলিকে দেখা, তাদের কি সুবিধা অসুবিধা আছে। আমরা তরুণজ্যোতি তেওয়ারি মহাশয়কে অশেষ অশেষ ধন্যবাদ জানাই তার এই অপূর্ব কথার জন্যে। আমরা এবার শুনব ডক্টর জিষ্ণু বসু, যিনি আমাদের এই মন্দিরে বহুবার এসেছেন, বহু অনুষ্ঠানে বিদগ্ধ আলোচ্য সভায় তিনি আলোচনা করেছেন। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী এবং প্রভু জগৎবন্ধু সুন্দরের উপরে আমরা আজকে গুরু পূর্ণিমায় তার যে দৃষ্টিভঙ্গি এবং মহানামব্রতজির যে অবদান, সেই কথা দু চারটি শুনব। ডক্টর জিষ্ণু বসু। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর
গুরুদেব পরমব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং নমো অতিরাজায় বিবেকানন্দ শূরায় সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তপহারিণে। আজকের এই গুরু পূর্ণিমার পূর্বে এই মহতী সভায় পরম পূজনীয় মহারাজ উপাসক বন্ধু, আমাদের মার্গদর্শক পথপ্রদর্শক বন্ধু গৌরব মহারাজ, আজ এখানে উপস্থিত পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী ডক্টর কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডক্টর কল্যাণ চক্রবর্তী, মাফ করবেন, এবং একটু আগে মাননীয় বিধায়ক শ্রী তরুণজ্যোতি তেওয়ারি বক্তব্য রাখলেন, যার বক্তব্য আমরা একটু আগেই শুনলাম ডক্টর বাসব বিজয় সরকার, এবং যার আহ্বানেই আজকের অনুষ্ঠানে যাওয়া। বন্ধু গৌরব মহারাজের সঙ্গে আমার সারা বছরই কথা হয়, কিন্তু বিশেষ করে যিনি গেছিলেন আজকের এই অনুষ্ঠানের প্রথমে যিনি বক্তব্য রাখলেন, ডক্টর জ্যোতির্ময় গুহ। আজকের এই অনুষ্ঠানে বন্ধু জগৎ সুন্দরের এবং মহাদাম ব্রত ব্রহ্মচারীর নামে এখানে উপস্থিত ভক্তবৃন্দ এবং আমার পরমাত্মীয় ভাই ও বোনেরা, প্রভু জগৎবন্ধু সুন্দরের নামে আমরা যখন আসি তখন বারবার মনে হয় যে প্রভু জগৎবন্ধু সুন্দর সেই সময় পূর্ববঙ্গের সেখানে দুজন এত বড় মানুষ, স্বামী প্রণবানন্দজি, প্রভু জগৎবন্ধু সুন্দর, তাদের মতো মানুষ এত কাছাকাছি কিভাবে পৃথিবীতে আবির্ভূত হলেন। মনে হয় যদি শ্রী চৈতন্য মহাপ্রভু বাংলাতে না আসতেন তাহলে বাংলা, আজকের বাংলা আমরা এই রকম অবস্থায় পেতাম না। এই বাংলা হয়তো আফগানিস্তানের মতো হয়ে যেত। চৈতন্য মহাপ্রভু, একটু আগে আমরা শুনছিলাম, আমাদের মাননীয় বিধায়কও বললেন, জ্যোতির্ময় বাবুও বললেন যে চৈতন্য মহাপ্রভুর মতো এত বড় পণ্ডিত মানুষ মাত্র 8টা শ্লোক লিখেছিলেন, শ্রী শ্রী শিক্ষা অষ্টকম। তার সবচেয়ে বেশি হৃদয়গ্রাহী যে শ্লোকটা ছিল, ত্রিনাদপি শুনিচেন তরড়িব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদাহরি। ত্রিনাদপি শুনিচেন, আমার মান সম্মান, আমাকে একটু উঁচু পিড়িতে না বসতে দিলে আমার অপমান হয়ে যাবে। ত্রিনাদপি শুনিচেন, যে ঘাসের ওপর দিয়ে আমরা পা দিয়ে যাই, সেই ঘাস কি মনে করে যে আমাকে সম্মান দিচ্ছে না অসম্মান করছে? ঘাসকে পা দিয়ে পাড়িয়ে যাওয়ার পরে আবার ঘাস সোজা হয়ে সূর্যের দিকে তাকিয়ে থাকে। তরড়িব সহিষ্ণু না, গাছের মতো সহিষ্ণু। আমরা একটা কিছু বোর্ড লাগাবো, নোটিশ বোর্ড লাগাবো, গাছের মধ্যে ঠক 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 করে একটা পেরেক পুঁতে দিলাম। গাছের কষ্ট হয়নি? কষ্ট হয়েছে। আমার ওর থেকে কম কষ্ট হলে কেউ পায়ে পা দিলে, গায়ে হাত দিলে ঠাস করে এক চড় মেরে দিই। গাছের গায়ে পেরেক লাগানোর পরে কোনোদিন গাছ ঠাস করে চড় মেরেছে? তরড়িব সহিষ্ণু না। তার পরের অংশটাই আমাদেরকে বাঁচিয়েছে। অমানীন মানদেন কীর্তনীয় সদাহরি। যাকে কেউ সম্মান দেয় না, এই যে ডোমেদের কথা বললেন, এই হাড়ি, মুচি, ম্যাথর, যাদের কেউ সম্মান দেয় না, অমানীন মানদেন। চণ্ডালের হরিনাম দেওয়ার কথা, সবাইকে হরিনাম দেওয়ার কথা বললেন। এই সবাইকে হরিনাম দেওয়ার যে শক্তি, সেই শক্তি আমাদেরকে আজকে এই অবস্থায় আসতে সাহায্য করেছে। তা যদি না হতো তাহলে আমরা মিলিয়ে যেতাম।
স্বামী বিবেকানন্দ যেমন শিকাগো ধর্ম মহাসভায় হিন্দু ধর্মের কথা বলেছিলেন, আচার্য মহানামব্রত ব্রহ্মচারী প্রভু তিনিও হিন্দু ধর্মের কথা বিশ্ব ধর্মসভায় বলেছিলেন এবং হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব ও সার্বজনীনতার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে তুমি যেটা বলছো সেটা ভুল নয়, আমি যেটা বলছি সেটাও ঠিক কিনা দেখো। হিন্দু ধর্ম অন্য কারোর ধর্মকে ক্ষতি করার জন্য, অসম্মান করার জন্য কিছু কাজ করে না। আজকে আমরা এখানে যারা আছি পূজনীয় মহারাজদের কথা আমরা শুনব, কিন্তু আমি একেবারে গৃহস্থের মতো কতগুলো কথা বলতে এসেছি। সত্যি কথা বলতে কি, আমাদের যে চতুর আশ্রম, যেমন বর্ণাশ্রমের কথা বললাম, আজকে শিষ্য এত সুন্দর আঁকা আঁকছে, এই চিত্র যারা তৈরি করেন সেই বর্ণাশ্রমে সে কি ছিল, যে শিল্পী। তাই আমাদের বর্ণাশ্রমের সঙ্গে আরও একটা আশ্রম ছিল, চতুরাশ্রম। সেই আশ্রমে ব্রহ্মচর্য ছিল, সেই আশ্রমে গার্হস্থ্য ছিল, সেই আশ্রমে সন্ন্যাস ছিল, সেই আশ্রমে বানপ্রস্থ ছিল। তাই ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই চারটি আশ্রমের মধ্যে আমরা যারা এসেছি গার্হস্থ্য আশ্রমের মানুষ, আমরাই এই বাকি 3 আশ্রমের দায়ভার গ্রহণ করি। এই দায়ভার গ্রহণ করাটা আমাদের কর্তব্য, তা যদি না করি তাহলে আমরা পাপী। মণ্ডন মিশ্র আর সেই আচার্য শঙ্করের সেই কাহিনী, যেখানে আচার্য শঙ্কর এসে দুপুরবেলা মণ্ডন মিশ্রের বাড়িতে খাওয়ার পরিবেশন হয়ে গেছে, আচার্য শঙ্কর কাউকে কিছু না বলে বসে পড়েছেন। মণ্ডন মিশ্র এসে বললেন, তুমি সন্ন্যাসী আর কি ধরনের অসভ্য, তুমি কাউকে কিছু না বলে, অনুমতি না নিয়ে তুমি বসে গেলে। বলে, আমি বসে গেলাম তোমার উপকার করার জন্যে, কারণ আমি যদি না বসতাম তাহলে তুমি পাপান্ন ভক্ষণ করতে, তুমি পাপের অন্ন ভক্ষণ করতে। বলে মানে গৃহস্থের অন্নের মধ্যেই সন্ন্যাসীর অন্ন রাখা আছে। সন্ন্যাসীকে না দিয়ে যদি তুমি অন্ন ভক্ষণ করো তাহলে তুমি পাপের অন্ন গ্রহণ করছো। গৃহস্থ যে ব্রহ্মচর্যে যাচ্ছে, যে বাচ্চাটা পড়াশোনা করছে, যে মেয়েটি, যে ছেলেটি বাড়িতে পড়াশোনা করতে যাচ্ছে, আমরা বলি নাকি তুমি পড়তে যাচ্ছ, তুমি নিজের মতো রোজগার করে পড়ো? আমরা বলি না। আমরা গৃহস্থ সবচেয়ে আগে আমার বাড়ির ছেলে এবং মেয়েকে পড়াশোনা যেন ঠিকমতো হয়, যেন ঠিকমতো পেট ভরে পুষ্টিকর খাবার খেতে পারে, আমরা তার জন্য দেখি। ব্রহ্মচর্য আশ্রমের দায়িত্ব আমরা নিই। ঠিক তেমনি বানপ্রস্থি আমার মা বাবা যারা এখন রোজগার করেন না, কিন্তু আমি যখন কিছু চিনতাম না, সারা পৃথিবীটাকে আমাকে উনিই চিনিয়েছেন। আমি একটা কাক দেখে বলতাম, বাবা ওটা কি? বাবা বলতেন, ওটা কাক। আবার খানিকক্ষণ পরে এসে কাকটা আবার এসে, আবার বাবাকে জিজ্ঞেস করতাম, বাবা ওটা কি? বাবা আবার বলতেন কাক। পরের দিনও আবার বলতেন, তারপরের দিনও আবার বলতেন। আমি চতুর্থ দিন আবার একই প্রশ্ন করার পরে বাবা কখনো টেনে একটা থাপ্পড় মারেননি। কারণ এই যে বাচ্চা ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে, সে জানছে, শিখছে, সেটাতে তিনি না থাকলে, তার বাবা, আমার মা না থাকলে আমি কিছুই করতে পারতাম না। আজকে তিনি যখন বানপ্রস্থি, তখন আমি যদি বলি যে না, তুমি তো সংসারে পয়সা দিতে পারো না, তুমি যা পেনশনের টাকা পাও সেই পেনশনের টাকাতে তোমার ওষুধের টাকাই হয় না, আমি রোজগার করি, আমি তোমাকে টাকা দিতে যাব কেন? যে ছেলে, যে মেয়ে, যে গৃহস্থ এই কথা বলে, সে অন্ন গ্রহণ করার আগে মনে করবেন মণ্ডন মিশ্র যে কথা বলে গেছেন, যে এই চতুরাশ্রমের মধ্যে 3টে আশ্রমের দায়িত্ব কিন্তু গৃহস্থের। আমি যদি আমার বাবা মাকে সম্পূর্ণভাবে না খাইয়ে এবং তার
ওষুধের ব্যবস্থা, তার সেবার ব্যবস্থা না করি, তাহলে আমি পাপান্ন গ্রহণ করছি। তাই আমি পাপান্ন গ্রহণ করছি কিনা আমি সকালে, দুপুরে, রাত্রে ভোজন করতে বসার আগে চিন্তা করে নেব যে আমি এই চতুরাশ্রমের মধ্যে 3টে আশ্রমের দায়িত্ব কিন্তু আমার। এই সন্ন্যাসী তিনি, তার জন্যে আমার ঘরের যে অন্ন তার মধ্যেই সন্ন্যাসীর অন্ন রাখা আছে। আমার ছেলেটা, আমার মেয়েটা পড়তে যাবে, তার জন্য অন্ন আমার ঘরে রাখা আছে। এবং আমার বাবা, আমার মা, তার প্রকৃত সেবা এবং অন্ন এবং ওষুধপথ্য সেটা আমার অন্নের মধ্যে রাখা আছে। তাই আজকে আমি এই গৃহস্থ এই 3টি আশ্রমের দায়িত্ব একা বহন করে, সেই গৃহস্থের সম্পর্কে আমি 2-3টে কথা বলবো। আমি গৃহস্থ হিসেবে অনুভব করছি আমাদের সামনে আগামী দিনে খুব বড় বিপদ আসছে। সেই বিপদ অনেকে মনে করেন রাজনৈতিক বিপদ, পলিটিক্যাল বিপদটাই শেষ নয়, তার থেকেও বেশি বিপদ সাংস্কৃতিকভাবে আমাদের অস্তিত্বকে মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে। গণতান্ত্রিকভাবে কোনো কিছু তৈরি হয়েছে, যারা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে কোনোভাবে তাদের বাসনাকে পূর্ণ করতে পারছে না, আজকে কিন্তু গণতন্ত্রের বিকল্প একটা অরাজকতার জন্য আমার বাড়ির ছেলে, আমার বাড়ির মেয়েকে তারা তৈরি করছে। কালচারাল মার্কসিজম কথাটা একটু খটোমটো লাগলেও আমি 2-3টে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমরা প্রতিদিনের জীবনে আমার অস্তিত্বটা কিভাবে বিপন্ন সেটা অনুভব করছি। কাগজে, পত্রে কোনো কিছু লেখাতে আমার যে সভ্যতা, আমার সংস্কৃতি, জগৎবন্ধু সুন্দরের কথা কিংবা মহানামব্রত ব্রহ্মচারীর কথা পাতা জুড়ে একটা উত্তর সম্পাদকীয় আপনার পছন্দের সবচেয়ে ভালো পত্রিকার মধ্যে দেখেছেন। বরং আমার ছেলেটা, আমার মেয়েটা যাতে বিপথে যায়, তাকে বিপথগামী করার জন্যে আপনি 7 দিনের মধ্যে 3 দিন দেখবেন, আর 2 দিন দেখবেন যে আমার দেশটা, এই ভারতবর্ষের গণতন্ত্র, ভারতীয় গণতন্ত্র কতটা খারাপ। এই ভারতীয় গণতন্ত্র শেষ হয়ে গেলে কিভাবে আপনার আমার ভালো হবে, এই ভারতীয় গণতন্ত্রের বিপক্ষে 2টো লেখা। 3 দিন আমার সংস্কৃতি, আমাদের যারা বাঁচিয়েছেন তাদের বিষয়ে একটি কথাও থাকে না। আমার সংস্কৃতিকে গালাগালি দিয়ে আমার সংস্কৃতিকে ছোট করার জন্য লেখা, আর 2 দিন ভারতীয় গণতন্ত্রের বিপক্ষে লেখা। একটি বাচ্চা যে স্কুলে যাচ্ছে, ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ছে, তাকে ক্লাস 9-এ শেখানো হচ্ছে যে ড্রেসের কোনো পুরুষ মহিলা থাকে না। মানে আমি আজকে একটা ব্লাউজ আর শাড়ি পরেও বক্তৃতা দিতে আসতে পারতাম। তাকে বাচ্চাবেলার থেকে শেখানো হচ্ছে। একটি মেয়ে, আমার নাতনি বা আমার ভাগ্নি বা আমার মেয়ে, সে একটা জিন্স আর একটা টপ পরছে, তাতে কোনো আপত্তির কিছু নেই। আমি যদি প্রতিদিন বলি তুমি অফিসে যাচ্ছ, 8 ঘন্টা অফিস করছে, 9 ঘন্টা অফিস করছে, তাকে তার ঠাকুমা যেভাবে শাড়ি পরে যেতেন তাকে তাই ভাবে যেতে হবে, এই কথা বলার কোনো মানে নেই। আজকের স্থান, কাল, যুগ, কর্ম, তার ভিত্তিতে সেই মেয়েটি পোশাক পরবে। কিন্তু একটি মেয়েকে সে যখন বড় হচ্ছে, প্রথম থেকেই শেখানো হচ্ছে যে সে মেয়েদের পোশাক পরবেই না। হঠাৎ করে একটি মেয়ে এসে বলল যে আমি মেয়ে নই, আমি স্ট্রেট নই। এই LGBTQI, এইটার আমি যে হোমোসেপিয়েন্স, আপনারা যে ডাক্তারবাবু আছেন, আপনারা সবাই বিজ্ঞান পড়া, বিজ্ঞান জানা মানুষ। আমি হোমোসেপিয়েন্স তো 25 বছরে হইনি, আমি হোমোসেপিয়েন্স 2500 বছরও হইনি। আমি হোমোসেপিয়েন্স অন্তত পক্ষে 20-25 হাজার বছর আগে, কি তারও বেশি আগে থেকে হয়ে আসছি। তাহলে আমি যদি হোমোসেপিয়েন্স হিসেবে 10,000 মানুষের মধ্যে একজন মানুষ তিনি স্ট্রেট নয়, তার সেক্সুয়াল ওরিয়েন্টেশন আলাদা হতে পারে, হঠাৎ করে 15 বছরের মধ্যে
10টা মেয়ের মধ্যে একটা মেয়ে কিভাবে হয়ে যাচ্ছে। ইন্টারেস্টিং অংশ এটা, আপনারা এত হিউম্যান স্টোরি পড়েছেন, এই খবরের কাগজের মধ্যে উত্তর সম্পাদকীয় পড়েছেন, একটি মেয়ে বলছে যে আমি আর মেয়ে নই, তার বিয়ে হয়েছিল, তারপরে আবার আমাদের একজন বিখ্যাত রাজনৈতিক নেতা, তার বাড়িতে কথা, তারপরে সে বলল আমি মেয়ে নই, তারপর ঠিক আছে সে মেয়ে নয়, সে তার নিজের জীবনযাপন শুরু করলো এবং এটাকেই মহিমান্বিত করে দেখানো হচ্ছে এটাই সবচেয়ে ভালো। আচ্ছা বলুন তো, মুসলমান সম্প্রদায়ের একটি মেয়ে, সে বলেছে আমি স্ট্রেট নই, আমি অন্য জীবন যাপন করতে চাই, সেরকম কাহিনী আপনারা খবরের কাগজে কখনো পড়েছেন বা কোনো উত্তর সম্পাদকীয়তা সেটা নিয়ে লেখা হয়েছে? তাই টার্গেট গ্রুপটা কিন্তু একদম পরিষ্কার, টার্গেট গ্রুপ বাঙালি হিন্দু মেয়ে এবং ছেলেদের। যদি এই বাঙালি হিন্দুকে শেষ করা যায় তাহলে কিন্তু কালচারাল মার্কসিজমের জন্য একটা গুরুত্বপূর্ণ জয়। কারণ কালচারাল মার্কসিজম, এই ক্রিটিক্যাল থিওরি এবং এই RRR, রিজেক্ট, রেজিস্ট আর রেভেল, এটা কিন্তু চৈতন্য মহাপ্রভুকে, মহানামব্রত ব্রহ্মচারীকে, স্বামী বিবেকানন্দকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে, ঋষি অরবিন্দের মতকে খণ্ডন করতে পারে না। যারা আজকের যুগের উপযোগী করে বেদান্তের কথা বলেছেন, উপনিষদের বাণী ছড়িয়েছেন, তার কাছে সারা পৃথিবীর মানুষ নতমস্তকে স্বীকার করে নিয়েছেন। কালচারাল মার্কসিজম তাদের সামনে এটা একটা অলঙ্ঘনীয় একটা বড় পাহাড়। তার জন্য মার্কেটিং করা হচ্ছে যে এই LGBTQI, আমি নিজে ছেলে হয়ে একটা মেয়েদের পোশাক পরে এখানে আসছি, সেইটাই আজকের মডেল হওয়া উচিত। আমরা যখন ছোট ছিলাম, মানে শিষ্যর থেকেও ছোট, মানে যখন আমরা কলেজে সবে ভর্তি হচ্ছি, সেই সময় প্রথম আবার নতুন করে কোকাকোলা, পেপসি এলো। আমাদের যারা রোল মডেল সেই সময় রেমো ছিলেন আর জুহি ছিলেন, জুহি চাওলা। তা রেমো আর জুহি, তাদেরকে দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ানো হলো। রেমো গাইছে, জুহি নাচছে, আর তার ক্যাপশন ছিল এহি হ্যাঁ রাইট চয়েস বেবি। বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে মনে করবে যে কোকাকোলা, পেপসি হচ্ছে রাইট চয়েস। দুধ খাওয়ার থেকে, ঘোল খাওয়ার থেকে, ডাবের জল খাওয়ার থেকে পেপসি, কোকাকোলা খাও। আজকে LGBTQI, আমি স্ট্রেট নই, আমি মেয়ে নই, আমি অন্য জীবন যাপন করব। এমনিতেই তো আমার ঘরের, কারোর ঘরে দুজন স্বামী স্ত্রীর একটি সন্তান, কারোর ক্ষেত্রে দুজন স্বামী স্ত্রী দুজনেই উচ্চ জায়গায় চাকরি করছেন, তাদের একটিও সন্তান নেই। আর আজকে যদি আমি এই LGBTQI-কে আমাদের সমাজের মধ্যে আনি, তাহলে আপনার নাতি বা নাতনি যখন স্কুলে যাবে, আজ থেকে 15 বছর পরে, সে স্কুল থেকে ফিরে এসে বলবে তার পাশের সিটে যে ছেলেটি বসেছে তার দুজন বাবার একটা সংসার, তার থেকে সে স্কুলে এসেছে। আর তার ডান পাশের যে মেয়েটি, তার বাড়িতে দুজন মায়ের একটি সংসার, সেখানে এসেছে। এটাই হচ্ছে আমাদের সামনে এই দিল্লিতে যে ঘটনা দেখেছেন, আজকে কলকাতার মধ্যে যে অস্থিরতা, তার মূল কারণ হচ্ছে আমাদের গণতান্ত্রিক ভারতবর্ষকে শেষ করা, আমার বাড়ির ছেলে মেয়েকে নষ্ট করা। আমরা নকশাল আন্দোলনের ক্ষতি আমাদের এখানে যারা বসে আছি চোখের সামনে দেখেছি। কত ভালো ছেলে, কত ব্রাইট ছেলে মেয়ে জীবনগুলো নষ্ট হয়ে গেছে। মুষ্টিমেয় কিছু মানুষের নিজেদের কায়েমি স্বার্থের জন্য একটা প্রজন্মকে শেষ করে দেওয়া হয়েছে। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার গ্র্যাজুয়েশন, মাস্টার্স, PhD, আমার ছাত্রছাত্রীরা ওখান থেকে PhD করছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আমি ধারাবাহিকভাবে দেখেছি গোপালচন্দ্র সেন, উপাচার্য, তাকে ক্যাম্পাসের মধ্যে খুন করা হলো। যে ছেলেটি খুন করলো সে কিন্তু বহাল তবিয়াতে টরেন্টোতে নিজের জীবন কাটিয়ে গেল। গোপালচন্দ্র সেন একজন নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষ, তিনি বিদেশে পড়তে গেছিলেন, বিদেশে না চাকরি করে এখানে ফিরে এসেছিলেন। সেই মানুষটার জীবন চলে গেল। আর তার সঙ্গে এই যে বিদেশে পালিয়ে গেল, তার সঙ্গে যারা ছিল তাদের জীবনগুলো কিন্তু নষ্ট হয়ে গেল।
এই কদিন আগেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্দোলন হলো, তাতেও মূল যে আসামি সে বিদেশে চলে গেছে। তাই মুষ্টিমেয় কিছু মানুষ সে বিদেশে যাচ্ছে, তার কেরিয়ার তৈরি করছে, আর আমার আপনার ঘরের ছেলে মেয়েদের সর্বনাশ হচ্ছে। তাই আজকে কিন্তু আমি গৃহস্থ হিসেবে বলছি যে ঠাকুর যে কথা বলে গেছেন, জগৎবন্ধু সুন্দরের কথা, মহানামব্রত ব্রহ্মচারীর কথা, আগামী প্রজন্ম, তারপরের প্রজন্ম যদি আমাদের পরিবারে আমরা রাখতে চাই, তাহলে গৃহস্থ হিসেবে আমাদের কাজটা আজকে করতে হবে। আমি দিনের মধ্যে অন্তত একবার বাড়িতে সকলকে নিয়ে আমরা একসঙ্গে ভোজনের ব্যবস্থা করব, রাত্রের খাওয়া, দিনের খাওয়া। যে ছেলেটি ক্লাস 9-এ পড়ছে, যে মেয়েটি ক্লাস 10-এ পড়ছে, 11-এ পড়ছে, 12-এ পড়ছে, ও যেন আমাকে বন্ধু বলে মনে করে, ওর মনের কথা, বাইরে কি দেখে এসেছে। আমরা কতজন চাকরিজীবী মা বা বাবা আমার বাচ্চার জন্য 1 ঘন্টা 2 ঘন্টা সে কি বলতে চায় সেই কথাটা শুনছি। তার মনের কথাটা আমাকে শুনতে হবে, সম্পূর্ণ শুনতে হবে। তারপরে আমি গুরুদেবের কাছে, আমি আশ্রমের থেকে, আমি জগৎবন্ধু সুন্দরের বাণীর মধ্যে, মহানামব্রত ব্রহ্মচারীর বাণীর মধ্যে সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি জানি, আমি পেয়েছি। আমার বাচ্চাটাকে সেটা বলার জন্যে আমি সেই সময়টা দিচ্ছি না। তাই প্রথম কাজটা আমার পরিবারে অন্তত একটা খাওয়ার, তুমি যদি না আসো আমরা সবাই খাবো না, তোমাকে এই 10-15 মিনিট মোবাইল পার্কিংয়ে মোবাইল রেখে, মোবাইলটা এক জায়গায় রেখে আমাদের সঙ্গে একসঙ্গে বসে আমরা একসঙ্গে খাবো, একসঙ্গে কথা বলবো, গল্প করব। দ্বিতীয় বিষয় যেটা, যে সমাজের জন্য আমার বাড়ির বাচ্চাকে একেবারে ছোট থেকে ভাবানোর দরকার। যে বাচ্চারা এই রাস্তায় এই প্রতিবাদ করছে, বলছে, তাদেরকে যদি জনে জনে দেখেন, সে এই আন্দোলনের জেতার সঙ্গে সঙ্গেই সে 5 তারা হোটেলে গিয়ে নাচতে আরম্ভ করেছে। সমাজের মানুষ, দেশের মানুষ, এখনো পর্যন্ত বহু মানুষ 2 স্কোয়ার মিল পায় না, পেট পুড়ে খেতে পায় না। আমার সমাজের মধ্যে, আমার পাশে, আমার বাড়ির পাশে যে মানুষগুলো, সে মানুষগুলো তাদের অর্থনৈতিক অবস্থা কেমন, সে সত্যিকারের দুবেলা খেতে পাচ্ছে কিনা, আমার বাড়ির যে ছেলেটা পড়াশোনা করছে, যে ডাক্তারি পড়ছে, যে ইঞ্জিনিয়ারিং পড়ছে, যে কলেজে পড়ছে, তার সে ব্যাপারে শেখানোর দায়িত্বটা কিন্তু আমার। সেই গৃহস্থ হিসেবে আমি যদি প্রথম থেকে বলি যে আমার ভাই সে একটু কম রোজগার করে, আমার 2 মিনিট, একটু কম রোজগার করে, আমার স্ত্রী শেখাচ্ছেন যে আমি আর তোর বাবা এটাই আমাদের পৃথিবী, তোর কাকা রোজগার করতে পারে না, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। বাচ্চাটা যখন বড় হবে, কলেজ থেকে বেরোবে, সে বুঝবে কিভাবে সম্পর্ক আছে। কারণ বাবা রোজগার করে নিয়ে আসতেন, মা রান্না করে দিতেন, আমার বড় হওয়ার জন্য এই দুজনের কন্ট্রিবিউশন আছে। আজকে বাবার কি কন্ট্রিবিউশন? বাবা তো রিটায়ার্ড, কোনো কিছু কন্ট্রিবিউশন নেই, মা ভাত রান্না করতে পারবে না। তাহলে আমার যে আমিত্বের গণ্ডি, তার মধ্যে থেকে বাবা মা বাদ হয়ে গেছে। আমি শিখিয়েছি ছোটবেলায়, তোর কাকা যেহেতু কম রোজগার করে, তার জন্য তোর কাকা আমাদের মধ্যে নয়। তাই আমাকে গৃহস্থ হিসেবে আমার শেখানো দরকার যে সমাজের প্রতি, পরিবারের প্রতি আমার দায়িত্বের কতটুকু আছে। আর সব শেষ আরেকটা বিষয় বলি, যে বাড়িতে বছরে 1বার বা 2বার যাতে আমার আশেপাশের মানুষগুলো আসতে পারে, মানে ধরুন যেখানে এরকম বসার মতো জায়গা আছে, আমরা ঠাকুরের নামই করলাম, একটু আগে যে কীর্তন হলো সেই কীর্তন করলাম, আমরা 2-3 গান করলাম, সপ্তাহে 1 দিন করে বসে, আর তারপরে পরস্পরের খবর নিলাম, আমার বাড়ির ছেলেটা কেমন আছে, তোমার বাড়ির ছেলেটা এই করেছে, আচ্ছা মাস্টারমশাই ও ক্লাস 9-এ পড়ছে, একবার গিয়ে দেখে আসুন তো ওর অঙ্কটা ঠিক করছে কিনা। আমরা এই পুরো পাড়াটা, পুরো জায়গাটা একটা পরিবার, সেই পরিবারের সেই বোধ যদি আমি বাচ্চাটার মধ্যে দিতে না পারি, তাহলে এই এত বছরের যে সাধনা, সেই সাধনা আমার সময় ব্যর্থ হয়ে যাবে। স্বামীজি বলেছিলেন, গর্ব করে বলো
আমি হিন্দু। গর্ব করে তো তারা বলতে পারেন যাদের জন্য আমরা আজকেও হিন্দু আছি। আমি সারা জীবনে এই সমাজের জন্য কতটুকু কাজ করলাম গৃহস্থ হিসেবে, তার উপরে নির্ভর করবে আজ থেকে 200 বছর পরে আমার নাতির ছেলেটা গর্ব করে বলতে পারবে কিনা, আজ থেকে 500 বছর পরে আমার নাতনির নাতবউ সেও এসে বলতে পারবে কিনা গর্ব করে বলো আমি হিন্দু। এই কাজটা ভগবান আমাদের উপর দিয়েছে। আমাদের এই সময়, আমাদের এই সমাজ এটাকে উপলব্ধি করতে হবে। আজকে চুপ করে বসে থাকার দিন নয়, আমাদের কাজ করতে হবে। জয় জগৎবন্ধু। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই ডক্টর জিষ্ণু বসুকে। আমরা বিশ্ব ভ্রাতৃত্বের কথা শুনেছি অনেক, কিন্তু আমাদের ঘরের সনাতনী হিন্দু ভাই বোনেদের খবর নেই না। এক পাড়ায় থাকি কিন্তু কারোর খবর নেই না, নিজের কাকার খবর নেই না। এই যে সংকীর্ণতা আমাদের দিন দিন গ্রাস করছে, ফলে আমাদের জেনারেশন বিপথগামী হচ্ছে। এই বিষয়ে তিনি সাবধান করে দিলেন ডক্টর জিষ্ণু বসু। অনেক অনেক কৃতজ্ঞতা জানাই তাকে। আমাদের মধ্যে আছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় পূর্ণমন্ত্রী, তিনি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিজ্ঞানী এবং আমাদের আশ্রমের সাথে ওতপ্রোতভাবে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের সাথে যুক্ত। আমরা গর্বিত তাকে মন্ত্রী কল্যাণ চক্রবর্তী, আমরা তাকে পেয়েছি। শ্রী কল্যাণ চক্রবর্তী এখন বলবেন। গুরুদেব দয়া করো দীন জনে। আজকের এই মহতী সভায় উপস্থিত সভা মুখ্য শ্রীমৎ উপাসক বন্ধু ব্রহ্মচারী মহোদয়, উপস্থিত রয়েছেন বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর জিষ্ণু বসু মহোদয়, উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক শ্রী তরুণজ্যোতি তিওয়ারি, উপস্থিত আছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সরকার এবং মহানাম সেবক সংঘের সম্পাদক সুভদ্র জ্যোতির্ময় গুহ এবং পরিচালক আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক শ্রীমৎ বন্ধু গৌরব ব্রহ্মচারী, এই আশ্রমের অন্যান্য সন্ত মহারাজ বৃন্দ, ভক্তমণ্ডলী, সুভদ্র সুভদ্রা, আমরা দেখেছি মহানাম ব্রত ব্রহ্মচারী 1933 সালে শিকাগোতে দ্বিতীয় ধর্ম মহাসভায় তিনি যে হিন্দু ধর্ম সম্পর্কে তার উজ্জ্বল উদ্ধার করে আলোচনা করলেন, তার মূল প্রতিপাদ্য বিষয় ছিল হিন্দু ধর্ম। সেক্ষেত্রে তিনি বললেন পরিষ্কার করে, ভদ্র লোকেদের ধর্ম, রিলিজিয়ান অফ জেন্টলম্যান। প্রভু জগৎবন্ধুকে বলতে শুনেছি, ভদ্রকে বিগ্রহ কহে, কোট আনকোট, এই কথা বলছেন, ভদ্রকে বিগ্রহ কহে। তাহলে দুটোকে একসঙ্গে করলে কি দাঁড়ালো? একমাত্র হিন্দু ধর্মের মানুষ তারাই ভদ্র পদবাচ্য, বিগ্রহ পদবাচ্য, তারা দেবত্বের দিকে উন্নীত হচ্ছেন।
আমরা যারা পশুত্ব থেকে নরত্বের দিকে এগিয়ে চলেছি, আমাদের জীবনের চলার পথে, জীবনের রথযাত্রায় চরৈবেতি মন্ত্র নিয়ে পশুত্ব থেকে নরত্বে এগিয়ে চলেছি এবং নরত্ব থেকে দেবত্বের দিকে পৌঁছাচ্ছি। এই যাত্রায় একটি অসামান্য পথ দেখিয়েছেন প্রভু জগৎবন্ধু সুন্দর এবং তারই ধারাবাহিক সন্ত সমাজের শ্রী মহানামব্রত ব্রহ্মচারী। তাকে আমরা ভাগবত গঙ্গোত্রী বলে অভিহিত করি। তার সম্পর্কে আমরা বলি তিনি মুকুট মণি বৈষ্ণব সমাজে, এবং পাশাপাশি আমরা সাহিত্য সমাজেও তাকে গ্রহণ করেছি লোক সংগ্রাহক হিসাবে। আমরা যদি তার সাহিত্য সম্ভারগুলো খুঁজে দেখি, 63টি গ্রন্থ রচনা করেছেন তিনি। তার এই অনবদ্য দীর্ঘ জীবনে 10টি গ্রন্থ সম্পাদনা করেছেন, 4টি রচনা এবং ভাষণ সংক্রান্ত গ্রন্থও রয়েছে। এই যে অগণিত গ্রন্থের পরতে পরতে আজকের আলোচনার যে বিষয়, যে সনাতন ধর্মের মানবতাবাদ এবং ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, সেই কথাটি পরতে পরতে উদ্ধৃত আছে। তার জীবনী, তার বাণী, তার যে লেখনীর মধ্যে যে মণিমুক্ত মানবতাবাদে এবং এই মানবতাবাদ তিনি সুদূর আমেরিকা যুক্তরাষ্ট্রে তিনি ভক্তমণ্ডলীর কাছে তিনি প্রচার করেছিলেন, এবং সেই সুবাদে সেখানে উপনীত হয়ে সেখানে যারা বিদ্বজ্জন মানুষ, প্রজ্ঞাবান মানুষ, তাদের সঙ্গে সামীপ্য সান্নিধ্যে তিনি ভারতীয় দর্শনকে সেখানে প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে তিনি ডিগ্রি নেওয়ার জন্য, পিএইচডি নেওয়ার জন্য সেখানে যাননি। তার যে ডিগ্রির যে কাজ, ঘটনাক্রমে যে পিএইচডি পাওয়া, সেটি কিন্তু ভারতীয় যে বিশেষ দর্শনের ধারা তাকে পুনরায় প্রতিষ্ঠা করা। অসামান্য আলোচনা করেছেন বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর জিষ্ণু বসু মহোদয়। খুবই প্রাসঙ্গিক তথ্য। পাশাপাশি আমাদের এটিও মনে রাখতে হবে, শ্রী মহানামব্রত ব্রহ্মচারী তখনও পার্থিব জীবনে আছেন, স্থূল শরীরে আছেন। 1971 সাল, 1971 সালে আমরা দেখছি যে এপ্রিল মাসে প্রভু জগৎবন্ধুর স্মৃতি বিজড়িত স্থানে, সেখানে আমরা দেখছি শ্রীধাম শ্রী অঙ্গনে ফরিদপুরে, যেখানে বাংলাদেশের হিন্দু মহানাম সম্প্রদায়ের মূল কেন্দ্র, 1971 সালে পাক সেনা 8 জন সন্ন্যাসী আশ্রমবাসীকে প্রার্থনার সময় টেনে টেনে হত্যা করেছে। এই জঘন্য হত্যাকাণ্ড আমরা সনাতনী মানুষ তারা যেন কখনো না ভুলি। আমরা দেখেছি তারপরে মানবতাবাদের প্রবক্তা মহানামব্রত ব্রহ্মচারী তিনি কতটা দুঃখ পেয়েছিলেন এবং তিনি কি সংকল্প করেছিলেন। কেন বারবার প্রভু জগৎবন্ধু সুন্দরের দেহ সম্পদ বাংলাদেশ থেকে একাধিকবার স্থানান্তরিত করতে হয়েছে? কেন তারপরে তার দেহ সম্পদ তার ভক্ত শিষ্যরা ভারতবর্ষের পশ্চিমবঙ্গে আনতে বাধ্য হয়েছেন? এবং তারপরেও আমরা দেখেছি পরবর্তী সময়ে
পুনর্বার দেহ সম্পদ সেই ফরিদপুরে নিয়ে যাওয়ার পরেও তার উপরে আক্রমণ আসতে পারে বিবেচনা করে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের ঘূর্ণিতে যে আশ্রম রয়েছে সেখানে সেই দেহ সম্পদ অধিষ্ঠান করতে বাধ্য হয়েছেন এই ধর্ম সম্প্রদায়ের মানুষ। লজ্জার কথা, কালো দিন, এখানেও তাদের স্মৃতিচিহ্ন এখানে আছে আশ্রমে। আমরা যেন কখনো এই জঘন্য হত্যাকাণ্ড ভুলে না যায়। এবং এটিও মনে রাখতে হবে 1971 সালের 26শে এপ্রিল পাক সেনাবাহিনী তারপরেও ডিনামাইট ব্যবহার করে সেই মন্দিরের শিখর ধ্বংস করে দিয়েছে। এই যে পাক দখলদারিত্বের দিনে নির্মম হত্যাকাণ্ড, হিন্দু নাগরিকদের বারে বারে আতঙ্কগ্রস্ত করা, তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, জীবন নাশ করা, সেখানে দাঁড়িয়ে সনাতনী হিন্দু সম্প্রদায় যে সংগ্রাম করেছে সেটি আমরা যেন ভুলে না যাই। আজ পশ্চিমবঙ্গে 2026 সালে একটি রাষ্ট্রবাদী শক্তির অধিষ্ঠান হয়েছে। এখনো মনে রাখতে হবে এই হিংস্র সাপদরা কিন্তু নানান জায়গায় লুকিয়ে আছে, বনে জঙ্গলে। তারা যে কোনো মুহূর্তেই ছবল দিতে পারে। দিল্লিতে যে ঘটনা ঘটেছে, কলকাতাতে যে ঘটনা ঘটেছে, ডক্টর জিষ্ণু বসু সুন্দর করে তার একটা প্রেক্ষাপট, সাংস্কৃতিক যে ভাবনা কোথায়, সেখানে বিজাতীয় বিদেশি সংস্কৃতি আমদানি করে এই যে সনাতনী ভাবমূর্তিগুলোকে বিনষ্ট করার চেষ্টা করা হচ্ছে সেটি যেন আমরা ভুলে না যাই। আজকের এই অনুষ্ঠানের পরে আরো বাচ্চা মেয়েদের নৃত্য অনুষ্ঠান হবে, তাই তো? নাটক হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এটুকুই বলবো, বিভিন্ন মঠ মিশনের যারা সনাতনী সংস্কৃতির যারা ধারক ও বাহক, ভারতবর্ষ বিশ্বের উপাসনা স্থল, মন্দির, এখানে বারে বারে সনাতনী সংস্কৃতিকে রক্ষা করবার জন্য, পৌরোহিত্য করবার জন্য পুরোহিত এসেছেন। আমার এখানে কেন আসতে ভালো লাগে জানেন? এই আশ্রমে হিন্দু ধর্মের মধ্যে বহু সাধক, ধর্মগুরু ছবি এখানে আছে, অন্য কোনো জায়গায় কিন্তু আমি দেখিনি। দেখুন এখানে তারা কেবলমাত্র তাদের প্রভু জগৎবন্ধু, যাকে চৈতন্য মহাপ্রভু দ্বিতীয় অবতরণ বলে মান্য করা হয়, এবং তাদের গুরুদেবী এখানে অধিষ্ঠান করেন না, তিনি সবান্ধব সপার্শ্বদ এখানে অবস্থান করছেন। সেজন্য এই মঠ পূর্ণ পবিত্র। আমরা চাইব আগামী দিনে যারা সুভদ্র ভক্তমণ্ডলী আছেন, সুভদ্রা মায়েরা আছেন, হিন্দু সংস্কৃতির যে পুণ্য শ্লোক আপনারা আপনাদের গৃহ অঙ্গনে প্রতিষ্ঠা করে এই শ্রী অঙ্গনের বৃদ্ধি ত্বরান্বিত করবেন। এই কথাটুকু বলে আবার আমার পরমারাধ্য গুরু মহারাজ বৃন্দদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম, শতকোটি প্রণাম জানিয়ে আমার বক্তব্য ইতি টানছি। নমস্কার। অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। অতি পরিমিত শব্দে, পরিমিত সময়ে তিনি তার বক্তব্য সংক্ষিপ্ত আকারে উপস্থাপনা করে আমাদের মুগ্ধ করলেন। প্রভু জগৎবন্ধু সুন্দর এবং তার পার্শ্বদের চরণ চিহ্নিত এই ভূমি, এটা অতি পবিত্র, এটি তীর্থস্থান।
তিনি বারবার উল্লেখ করলেন আমরা যেন আমাদের অতীত ঐতিহ্য ভুলে না যাই, আধুনিকতার স্রোতে যেন আমরা গা ভাসিয়ে না দেই, আমরা যেন গুরুদেবের প্রদর্শিত পথে যেন আমরা স্থিত থাকতে পারি। আমাদের পক্ষ থেকে আমাদের অতিথিদের জানাই অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। আগামী দিনে তাদের এই মূল্যবান বক্তব্য আরও অনেক শুনবো আমরা এই প্রত্যাশায়। আমরা মাননীয় মন্ত্রী মহোদয় এবং যিশুদা আছেন, তাদের কাছে প্রার্থনা আগামী 25শে ডিসেম্বর শ্রীমন মহানম্রত ব্রহ্মচারীজির পূর্ণ জন্মতিথির লগ্নে লগ্নে আমরা যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আসতে পারি, আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। জয় জগৎবন্ধু। এবার আমাদের আচার্য শ্রীমৎ উপাসক বন্ধু ব্রহ্মচারীজির সভাপতির ভাষণ। যস্য স্মরণমাত্রেণ জ্ঞানমুৎপদ্যতে স্বয়ং স এব সর্বসম্পন্ন তস্मै শ্রীগুরবে নমঃ। হরিপুরুষ জগৎবন্ধু মহা উদ্ধারণ চারিহস্ত চন্দ্রপুত্র হা কীটপতন প্রভু 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 হে অনন্তানন্তময়। জয় জগৎবন্ধু, জয় শ্রী শ্রী গুরুপাদ পদ্ম। আজকে গুরু পূর্ণিমা তিথি, আগামীকাল সেই তিথির উদযাপন হবে। এই গুরু পূর্ণিমা উৎসব উপলক্ষেই আজকের এই সভা। তো সভার বক্তৃতা এতক্ষণ শুনছিলাম, কত কথা, কত কথার বিন্যাস, যেন আরও শুনতে ইচ্ছা করে, আবার কোনো কোনো সময় আরও বলতেও ইচ্ছা করে, তো সময় সীমাবদ্ধ। আমাদের প্রতি বছরই আজকে প্রায় 15-20 বছর ধরে এই গুরু পূর্ণিমা উৎসবের আগের দিনে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে একটা নৃত্যানুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়। বাচ্চারা সব সেজে বসে আছে, এখন আর বক্তৃতা দেওয়ার সময় নেই। এতক্ষণ ধরে যে বক্তব্য আমরা শুনলাম, সেগুলো যদি আমরা প্রত্যেকে আমাদের জীবনে সেই বক্তৃতার বিষয়গুলি রূপ দিতে পারি, তাহলে আমাদের শোনা সার্থক হবে। আর যারা বক্তব্য দিতে এখানে এসেছেন তারা সকলেই স্বনাম ধন্য, তাদের আমি ভূয় ভূয় প্রণাম জানাচ্ছি এবং সকলের কাছে এই প্রার্থনা জানাচ্ছি যেন গুরু কৃপায় আমাদের সমস্ত বাসনা পূর্ণ হয়। প্রতি বছর গুরুদেবের স্মরণকল্পে এইভাবে আমরা অনুষ্ঠান করতে পারি, এই বলেই আমি এখানে বিশ্রাম নিচ্ছি। জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী শ্রী গুরুদেব।